আমার নাম কল্পনা। আমার বিয়ে হয় এমন এক পরিবারে হয়েছিল যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকতো, কিন্তু কারো পাশে কেউ দাঁড়াতো না। সবাই নিজের কাজে ব্যস্ত থাকতো, অন্যের কথা কেউ ভাবতো না। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর আর শাশুড়ি ছিলেন। আমার শাশুড়িকে আমার মায়ের মতো লাগতো, কারণ আমার মা এ দুনিয়াতে আর নেই। আমি তাকে মায়ের মতোই মনে করতাম। তার সঙ্গে ঠিক তেমনই আচরণ করতাম যেমন আমার মায়ের সঙ্গে করতাম। কিন্তু একদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন কিছু করলেন যা দেখে আমার গায়ের কাটা উঠল। সেদিন তার চোখে যে বেদনা দেখলাম তা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। আমি 7 ভাইয়ের একমাত্র বোন। আমার বিয়ে হয়েছিল সবচেয়ে বেশি বয়সে, কারণ আমি ছিলাম বড় সন্তান। আমার বাবার মৃত্যু হয়েছিল অনেক বছর আগে। বাবা সবসময় ছেলেদেরকেই বেশি গুরুত্ব দিতেন, আমার কথা কখনো ভাবতেন না। আমার বিয়ের দায়িত্ব তিনি সময় মতো নেননি। ঘরের সব কাজ আমার কাঁধে এসে পড়তো, কারণ ভাইয়ারা কাজে যেত আর 2 ভাই বাড়িতে থাকতো। আমার পুরো পরিবারের জন্য রান্না করতে হতো। সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার বয়স বাড়ছিল আর ভাইয়ের বিয়ের কথা উঠতে শুরু করলো। তখন আত্মীয়রা বলল আগে মেয়ের বিয়ে দেওয়া উচিত, কিন্তু বাবা স্পষ্ট বলে দিলেন মেয়ের বিয়ের জন্য তার কাছে 15 টাকা নেই। তার মনে হতো বউ থেকে আসবে আর পণও নিয়ে আসবে। এই চিন্তা আমার ভেতর থেকে ভেঙে দিত। সময় গড়তে লাগতো আর একদিন আমাদের বাড়িতে ভাবি এলো। আমি ভেবেছিলাম এবার হয়তো আমাদের দায়িত্ব কিছুটা কমবে, কিন্তু উল্টোটা হলো। ভাবি ঘরের কোনো কাজে হাত লাগাতো না, সব কাজ আমাকেই করতে হতো। বাড়ির লোকেরা ভাবলো ভাবি আসার পর আমি আরামে আছি, কিন্তু সত্যিটা হলো পুরো উল্টো। ঠিক মায়ে চলে যাওয়ার পর ঘরের সব দায়িত্ব আমার উপরও এসে পড়লো। আমি দিনরাত খেটে যেতাম, কিন্তু আমার কষ্ট কারো চোখে পড়তো না। ধীরে ধীরে আমি নিজের মনকে বোঝালাম এই বাড়িতে যখন কেউ আমার কথা ভাবে না, তখন আমাকেও নিজের কথা ভাবতে হবে। তখন আমার বয়স হয়েছিল 25 বছর। আমার বয়সী মেয়েরা সব মেয়েদের বিয়ে হয়ে গেছিল, এমনকি তাদের সন্তানও হয়ে গিয়েছিল। একদিন আমার কাকা বাবাকে বোঝালেন এবার মেয়ের বিয়ে দাও। বাবা তখন বুড়ো হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মনোযোগ কখনো আমাদের জীবনের দিকে ছিল না। তিনি শুধু টাকা কামাতে ব্যস্ত থাকতেন, তাও ছেলেদের জন্য। অবশেষে কাকা আর দাদুর কথায় বাবা আমার জন্য মেয়ে দিতে রাজি হলেন। রিশতাটা কাকাই এনেছিলেন আর বিয়ে হচ্ছে জেনে আমি খুব খুশি হলাম। ভাবলাম এই নিষ্পাপ জীবন থেকে বেরিয়ে যাব। আমার একটা ইচ্ছে ছিল বিয়ে যেন ছোট পরিবারে হয়। যখন আমি প্রথম থেকে ছেলেটিকে দেখলাম আর তার পরিবারের কথা জানলাম, তখন আমার মন ভেঙে গেল। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার গায়ের রং শ্যামলা আর তার পরিবারও আমার মতোই বড়। তার 6 ভাই এবং 2 বোন ছিল। বোনদের বিয়ে হয়ে গেছিল আর ভাইয়েরা তাদের বউ নিয়ে অন্য শহরে থাকতো। ছেলেটি তার বাবা মায়ের সঙ্গে থাকতো। সে ভালো রোজগার করত আর তার বাড়িও ছিল অনেক বড়। কাকা এই রিশতা এনেছিলেন কারণ বাবা আমার বিয়ে দেওয়ার তাড়া ছিল না আর আমার বয়সও বেশি হয়ে গিয়েছিল। তাই বাবা এই রিশতায় রাজি হয়ে গেলেন। রিশতা হ্যাঁ বলার বড় কারণ ছিল ছেলের বাড়ির লোকেরা পণ চায়নি। তাদের কাছে সব কিছু ছিল, কোনো কিছুর দরকার ছিল না। ছেলের মা নিজে এসে আমাকে সোনার আংটি পরিয়ে দিয়েছিলেন। আমি খুশি ছিলাম যে আমার বিয়ে হচ্ছে আর আমার হবু স্বামী ধনী। রূপ সৌন্দর্য আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি এমন এক জীবনসঙ্গী চাইতাম যেখানে সম্মান দেবে, ভালোবাসবে। এই আশা আমি ভরসা দিয়ে বিয়ে করে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। আমার বাবা এবং ভাইয়েরা কখনো সেই বাড়ি দেখতে যায়নি। তারা শুধু রীতি পালনের জন্য আমার বিদায় করেছিল। কিন্তু আমার কাকার উপর অনেক ভরসা ছিল, কারণ তিনি তো এই রিশতা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয় সেই ভরসা ভেঙে গেল। শ্বশুরবাড়ি পৌঁছলাম। বাড়িটা সত্যি অনেক বড় ছিল। আমার স্বামীর গায়ের রং বেশ গাঢ়, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার সব ভাই তাদের বউরাও সেখানেই থাকতো। আমি ভেবেছিলাম তারা হয়তো বিয়ের জন্য এসেছে, কয়েকদিন পর চলে যাবে, কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল, কেউই গেল না। বাড়িতে বাচ্চাদেরও ছড়াছড়ি ছিল। শুরুতে আমার স্বামীর সঙ্গে সব কিছুই ভালো লাগছিল, কিন্তু কিছুদিন পর তিনি কাজের জন্য শহরের বাইরে চলে গেলেন। আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমার খেয়াল রাখতেন, কিন্তু আমার যারা সারাক্ষণ নিজেদের ঘরে থাকতো, তাদের সাজগোজ আর আরাম করা ছাড়া কোনো কাজই ছিল না। আমি মাত্র 2-3 দিন আরাম পেয়েছিলাম, তারপর পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। বাড়িতে কাজের লোক ছিল, কিন্তু তাদের উপর
পুরোপুরি ভরসা ছিল না, তাই আমাকেই সব কিছু সামলাতে হতো। আমার শাশুড়ি আমার পরিশ্রম আর দায়িত্বশীলতা দেখে খুব খুশি হতেন। এত মানুষ থাকা সত্ত্বেও বাড়িতে একটা অদ্ভুত নীরবতা থাকতো। রাতে যখন আমি একা ঘরে শুতাম তখন অদ্ভুত সব শব্দ শুনতে পেতাম, কখনো কারো চিৎকার, কখনো কারো পায়ের শব্দ। মনে হতো যে কোনো একটা ভূত আছে। দিনের বেলা সবাই নিজের ঘরে বন্ধ থাকতো, কিন্তু রাতে কে যে ছিল বাড়িতে ঘুরে বেড়াতো, আমার খুব ভয় করতো। প্রতি রাতে স্বামীর কথা মনে পড়তো। রাতের নিস্তব্ধতায় কারো হাঁটা বা চিৎকারের শব্দ শুনতে পেতাম। ভয়ে আমি ঘর বন্ধ করে রাখতাম, ভাবতাম কাউকে জিজ্ঞেস করব এই বাড়িতে রাতে আসলে কি হয়। পরের দিন আমি শাশুড়ির এই কথা তুললাম, তিনি একটু ঘাবড়ে গেলেন আর কথা এড়িয়ে যেতে লাগলেন। বাড়িটা ছিল অনেক বড় আর এখানে অনেক মানুষ থাকতো। আমি ভাবলাম হয়তো কেউ রাত জেগে ওঠে, অথবা যার বাচ্চা কাঁদে, যাকে আমি চিৎকার করে ভাবছি। হয়তো এসব আমার মনের ভুল। আমি নিজেকে বোঝালাম এসব নিয়ে ভাবার দরকার নেই, তাছাড়া আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু বাড়ির এই নীরবতা আমাকে বিরক্ত করতে শুরু করলো। কখনো কখনো ফোনে স্বামীর সঙ্গে কথা হতো, কিন্তু এছাড়া আমার কোথাও যাওয়া আসা ছিল না। শ্বশুরবাড়িতে কোনো আত্মীয় স্বজনও আসতো না, সবাই নিজের কাজে মগ্ন থাকতো। এক রাতে আমার সেই ঘটনা ঘটলো। ঘুমানোর সময় জোরে জোরে চিৎকারের শব্দ শুনতে পেলাম। এবার আমি সাহস করে ঠিক করলাম দেখব এত রাতে কে চিৎকার করছে, কার বাড়িতে ঘুরছে। দেখলাম আমার শাশুড়ি ফোনে কারো সঙ্গে রেগে কথা বলছেন। তার অভ্যাস ছিল তিনি জোরে জোরে কথা বলতেন, তার পুরো শব্দ বাড়িতে ছড়িয়ে যেত। ছোটোখাটো বিষয় রাগ করা, ঝগড়া করা, নিজের মতো করে ফোনে লম্বা লম্বা করা কথা বলা তার স্বভাবের অংশ ছিল। তিনি কোনো কাজ করতেন না, সারাদিন বাড়িতেই থাকতেন। বাড়ির সবাই, এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত। তার আচরণ কারো সঙ্গে ভালো ছিল না, তিনি কারো কথা শুনতেন না, সবসময় নিজের মর্জি চালাতেন। দিন এভাবে কাটছিল। প্রতি রাতে দেখতাম শ্বশুর মাঝরাতে ঘুরে বেড়ান, কারোর সঙ্গে ফোনে কথা বলেন। তার কণ্ঠ আমার কাছে চিৎকারের মতো মনে হতো। আর এই ভয় ছিল যে তিনি মাঝে মাঝে শাশুড়ির সঙ্গে মারামারি করতেন। কিছুদিন পর আমার স্বামী 2-3 দিনের জন্য বাড়িতে এলেন। তার উপস্থিতিতে আমি খুব খুশি ছিলাম, কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো। স্বামী বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির উপর হাত তুলতেন না। বাড়ির পরিবেশ বদলে যেত, সবাই একসঙ্গে টেবিলে খেত, একে অপরের সঙ্গে সময় কাটাতো। একদিন স্বামীকে বললেন, ভালো করে সেজে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব উৎসাহিত হয়ে উঠলাম। তিনি আমাকে একটা বড় রেস্তোরাঁয় খাওয়ালেন। সেখানে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমার মন খারাপ লাগছে? আমি ভাবতে লাগলাম এই কথা তাকে বলা উচিত কিনা। তবু সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার বাবা রাতে আমার মেয়ের উপর হাত কেন তুলেন? এটা শুনে তিনি অবাক হলেন আর বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? এমন কিছুই হয় না, বাবা তো মাকে খুব ভালোবাসেন। আমি আর কিছু বলতে চাচ্ছিলাম, তখন তার ফোনে কল এলো। তিনি আর কথা বলতে চলে গেলেন। আমি বুঝলাম এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি ফিরে এলে আমি বললাম, হয়তো আমার ভুল হয়েছে, চলো এবার বাড়ি যাই, দেরি হয়ে গেছে। 2-3 দিন পর স্বামী আবার কাজের জন্য চলে গেলেন। যাওয়ার সময় আমাকে কিছু কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে বললেন, তোমার পছন্দের জামা কিনে নিও। বাড়িতে কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলতো না। আমার যারা তো আমার সঙ্গে কোথাও যেতে রাজি হতো না। আমার শাশুড়ির কাছেও এই নিয়ে কিছু বলিনি, কারণ ভয় ছিল শ্বশুর হয়তো তাকে বাইরে যেতে বারণ করবেন। বাড়ির কাজের মেয়েদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল চমেলি। আমি তাকে সবসময় জিজ্ঞেস করলাম সে আমার সঙ্গে বাজার যেতে পারবে কিনা। সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। এই বাড়িতে কারো কাছে অনুমতি নেওয়ার দরকার পড়তো না, কারণ কেউ কারো খোঁজ রাখতো না। আমি চমেলিকে নিয়ে বাজারে গেলাম, কেনাকাটা করে ফিরে এলাম। বাড়ি ফিরতে দেখলাম শাশুড়ির দরজার খোলা। আমি আস্তে আস্তে এগিয়ে দরজার কাছে গেলাম। ভেতরে কথার আওয়াজ আসছিল। শাশুড়ি বলছিলেন, এবার আমার উপর বেশি জোর করো না। আমার মনে হলো শ্বশুর হয়তো তার উপর হাত তুলেছেন, কিন্তু এটা রাত নয়, দিনের বেলা। আমি দরজা দিয়ে উকি দিয়ে দেখলাম আর হুঁশ উড়ে গেল। আমার শ্বশুর শাশুড়ির চুল কাটছেন। আমি সবসময় ভাবতাম শ্বশুর হয়তো তাকে মারেন, তাই তিনি এত চিৎকার করেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তিনি তাকে মারছিলেন না, তার চুল কাটছিলেন। আর এই কারণেই শাশুড়ি জোরে জোরে চিৎকার করছিলেন। আমি বুঝতে পারলাম না তিনি এটা কেন করছেন। মেয়েদের চুল তো তাদের গহনা। শ্বশুরের হাতে শাশুড়ির এক কাটা চুল, আর এক হাতে কাঁচি। আমি এটা দেখে নিজেকে থামাতে পারলাম না। চিৎকার করে ঢুকে বললাম, বাবা আপনি এসব কি করছেন? শ্বশুর
বললেন, ধন্যবাদ দাও বৌমা, তোমার শাশুড়ি কাজের তুলনায় এই শাস্তি খুবই কম। এর কীর্তির জন্য এক থেকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি শাশুড়িকে জড়িয়ে ধরলাম, কারণ তিনি খুব কাঁদছিলেন। আমি জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে বাবা, আপনার চুল কেন কাটলেন? শাশুড়ি বলেন, এটা তিনি প্রতিদিন করেন, আগে মারেন তারপর চুল কাটেন। আমি বললাম, কিন্তু আমার তো মনে হয় তিনি শুধু আপনার চুল কাটেন, মারেন না। শাশুড়ি বললেন, তুমি জানো না, তিনি খুব নিষ্ঠুর মানুষ। তারপর তিনি বলেন, বৌমা, আমি কিছু করিনি, তুমি এখনও বাড়িটাকে ভালো করে চিনো না, তাই বুঝতে পারো না, আমি নির্দোষ। আমি জিজ্ঞেস করলাম, তবু তো কোনো কারণ থাকবে যার জন্য তিনি আপনার সঙ্গে এমন কাজ করেন। শাশুড়ি বলেন, এই বাড়িতে সবাই নিজেরকে নিয়ে ব্যস্ত, কেউ কারো ব্যাপারে মুখ খোলে না। বাড়ির সবাই আমার ছোট ছেলের রোজগারে চলে, তাই আমি এদের থেকে বাঁচিয়ে রাখি। তোমার শ্বশুর খুব ভয়ানক মানুষ, কখনো তোমার স্বামীর কাছে এসব কথা বলো না, নইলে তিনি আমাকে মেরে ফেলবেন। এটা বলে তিনি আমাকে জোর করে ঘর থেকে বের করে দিলেন আর বললেন, এবার থেকে আমাদের ঝগড়ার মাঝে নাক গলাবে না, নইলে তোমার ভালো হবে না। আমি চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে এলাম। শাশুড়ির সঙ্গে এমন হচ্ছে জেনে আমার খুব কষ্ট হলো। নিজের ঘরের দিকে যেতে যেতে সিঁড়িতে শ্বশুরের সঙ্গে দেখা। তিনি আমাকে ডেকে থামালেন আর বললেন, একবার আমার কথা শোনো, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চান। তারপর তিনি বললেন, আমি জানি তুমি খুব বুদ্ধিমান মেয়ে, আমার ছেলের মতোই। আমি আমার শ্বশুরকে বললাম, আপনি মায়ের সঙ্গে খুব অন্যায় করেছেন। শ্বশুর জবাব দিলেন, থামো, আমি তোমাকে পুরো ঘটনা বোঝাচ্ছি, যেন তুমি আমার উপর ভরসা করতে পারো। তারপর তিনি পকেট থেকে মোবাইল বের করলেন আর কিছু ছবি দেখে বলেন, এগুলো দেখো, আমি আশা করি এরপর তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি ছবিগুলো দেখলাম আর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। নিজের চোখের উপর ভরসা হচ্ছিল না। তখন তিনি আমার শ্বাস দ্রুত বন্ধ হয়ে গেল। শাশুড়ি হঠাৎ আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিলেন আর আমাকে টেনে নিয়ে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। তিনি বললেন, তুমি এখনও নিজের ঘরে যাওনি, তুমি কিছুই জানো না, তুমি কিছুই বোঝো না, যাও নিজের ঘরে যাও, আর আমাদের মাঝে এসো না। আমি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিজের ঘরে চলে গেলাম। রাতে আবার সেই চিৎকার আর চেঁচামেচির শব্দ শুনলাম। আমার শ্বশুর শাশুড়ির চুল কেটে কেটে তার অর্ধেক টাক বানিয়ে দিয়েছিলেন। এরপর থেকে শাশুড়ি সবসময় মাথায় ওড়না দিয়ে ঘুরতেন। এভাবে অনেক দিন কেটে গেল। আমার স্বামী যখন বাড়ি আসতেন তখন বাড়ির পরিবেশ খুব ভালো হয়ে যেত। তিনি কিন্তু চলে গেলে আবার সব কিছু খারাপ হয়ে যেত। আমি স্বামীকে সব কিছু বলতে চাইতাম, কিন্তু শাশুড়ির বারণ করা ছিল। তিনি বলেছিলেন, আমি যদি কিছু বলি তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার মনে খুব চাপ তৈরি হচ্ছিল, রাতে ঘুম আসতো না। শাশুড়ি আমার স্বামীর মা ছিলেন এবং আমার খুব প্রিয় ছিলেন, কারণ তিনি আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। তারপর একদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। আমার মনে হলো হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এখন বুঝেছেন যে মেয়েদের উপর হাত তোলা উচিত নয়। আমি খুব খুশি হলাম, কারণ অনেক দিন ধরে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। এক রাতে 9টার সময় আমি আমার ঘরে টিভি দেখছিলাম। হঠাৎ শ্বশুর আমার ঘরে এলেন। তাকে দেখে আমি তাড়াতাড়ি মাথায় ওড়না দিলাম আর বললাম, বাবা, আপনি এখানে কিভাবে এলেন? শ্বশুর বললেন, বৌমা, আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসেছি। তুমি আর আমি, তোমার স্বামী খুব চা পছন্দ করো। আমি চাই তুমি এটা খেয়ে বলো কেমন লাগলো। আমি অবাক হয়ে বললাম, আমি তার হাত থেকে চায়ের কাপটা নিয়ে বললাম, ধন্যবাদ বাবা। তিনি বললেন, না বৌমা, আমার সামনে খাও, আমি তোমার মুখে আমার প্রশংসা শুনতে চাই। আমি বললাম, বাবা, এইমাত্র 2-3 গ্লাস পানি খেয়েছি, আমার পেট ভরা, একটু পরে ঠান্ডা হলে চাটা খাবো, আপনার প্রশংসাও করব। শ্বশুর হেসে বললেন, আচ্ছা তাহলে এই কথা। তারপর তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো, আমি যাই, চা অবশ্যই খেও। আমি মাথা নাড়ালাম। তিনি চলে যাওয়ার পর আমি চমকে উঠলাম। চায়ের কাপে ভাত নিয়ে বাথরুমে নিয়ে চা ফেলে দিলাম। কাপটা ফিরিয়ে এনে টেবিলে রাখলাম। আসলে রাতে চা খাওয়ার ইচ্ছেই ছিল না, এতে আমার ঘুম হয় না আর হজমেও সমস্যা হয়। আমি এই কথা শ্বশুরকে বলতে পারিনি, কিন্তু আমি খুশি ছিলাম যে তার ব্যবহার অনেকটা পরিবর্তনে এসেছে।
অনেক দিন ধরে তিনি শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেননি। রাত হয়ে গিয়েছিল, তাই আমি টিভি বন্ধ করে স্বামীর সঙ্গে চ্যাট করতে শুরু করলাম। তখন তিনিও আমার ঘরের সঙ্গে দিয়ে আলাপ করছিলেন। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের দিকে আসছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কেউ দরজা খুললো, আমার দিকে তাকালো, তারপর দরজা বন্ধ করে চলে গেল। আমি বুঝলাম আমার ঘরে কে এসেছিল। আমি আবার স্বামীর সঙ্গে চ্যাট করতে শুরু করলাম, কিন্তু তখনই বাইরে থেকে কিছু খটখট শব্দ শুনলাম। আমি মোবাইল রেখে চুপি চুপি বাইরে দেখতে গেলাম আসলে কি হচ্ছে। বাইরে গিয়ে দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে চেপে তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছেন। আমি তাদের পিছু পিছু গেলাম, আর অবাক হয়ে গেলাম যখন জানলাম এই বাড়িতে একটা বেসমেন্ট আছে, যার কথা আমি আগে কিছুই জানতাম না। শ্বশুর জোর করে শাশুড়িকে সে বেসমেন্টে নিয়ে গেলেন। আমিও চুপি চুপি করে তার পিছু নিলাম। সেখানে শাশুড়িকে একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। সেখানে আরও কিছু লোক ছিল যাদের সঙ্গে শ্বশুর কথা বলছিলেন। তারপর তিনি বলেন, তা শুনে আমার হুঁশ উড়ে গেল। তিনি বলেন, তোমার বাড়ির সব সম্পত্তি একমাত্র আমার মেয়ের। আমি এটা চাই আমার সব হয়ে যাক। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ আমি তোমাকে মেরে পুঁতে ফেলবো, আর সবাই বলবে তুমি আমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছো। এখন তাড়াতাড়ি এই কাগজে সই করো, যেন আমার ছেলের সব সম্পত্তি আমার নামে হয়ে যায়। শাশুড়ি জবাব দিলেন, আমি মরে যাব, কিন্তু কখনো এটা করব না। এটা আমার মেয়ের কষ্টের উপার্জন। তুমি কি চাও আমি আমার ছেলের কষ্টের উপার্জন তোমাকে আর তোমার ছেলে মেয়েদেরকে দেই? ধন্যবাদ দাও, আমি এত বছর ধরে তোমার সত্যিটা আমার ছেলের কাছে লুকিয়ে রেখেছি। শ্বশুর শাশুড়ির মুখে জোর করে একটা চড় মারলেন আর বললেন, আমি তোমার বৌমাকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দিয়েছি, তার কিছুই জানা হবে না। সকালে যখন তার চোখ খুলবে তখন সে ভাববে তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছো। আসলে সেদিন আমার শ্বশুরকে ছবিটি দেখেছিলেন, সেগুলো ছিল শাশুড়ির অশ্লীল ছবি, যেগুলো তিনি অন্য পুরুষদের সঙ্গে এডিট করে বানিয়েছিলেন। এবার আমি তোমাদের বলি এসবের পেছনে আসল ঘটনা কী ছিল। আসলে আমার শ্বশুর ছিলেন শাশুড়ির দ্বিতীয় স্বামী। আমার স্বামী ছিলেন শাশুড়ির প্রথম স্বামীর ছেলে। শাশুড়ির প্রথম বিয়ের পর তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। তার প্রথম স্বামী তার সন্তানের নামে সম্পত্তি করে দিয়েছিলেন, কারণ তার মৃত্যুর আগে শাশুড়ি গর্ভবতী ছিলেন। শাশুড়ি তার ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন, আর প্রথম স্বামীর ব্যবসা আবার শুরু করেছিলেন, সাহস জুটিয়েছিলেন। অন্যদিকে শ্বশুরের ছেলেমেয়েরা তার সম্পত্তির উপর ঐশ্বর্য করছিল। আমার স্বামী জানতেন না যে তার শ্বশুর তার মায়ের দ্বিতীয় স্বামী। শাশুড়ি এই কথা আমার কাছে লুকিয়ে রেখেছিলেন, কারণ তার ছোটোবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিল। যখন আমার স্বামী তার প্রথম বাবার ব্যবসা আবার শুরু করলেন আর অনেক টাকা উপার্জন করলেন, তখন শ্বশুর এটা ভালো লাগেনি। স্বামী তার সমস্ত উপার্জন মায়ের নামে করে দিয়েছিলেন। শ্বশুর এই সম্পত্তি নিজের নামে করতে চাইতেন, আর অনেক দিন ধরে শাশুড়িকে এই জন্য ব্ল্যাকমেল করেছিলেন। তিনি শাশুড়ির কাছে কিছু কাগজে সই করিয়ে তাকে হত্যা করতে চাইতেন, আর সবাইকে বলতেন যে শাশুড়ি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। আমি শাশুড়ির উপর হওয়া এই অত্যাচার সহ্য করতে পারছিলাম না। এক রাতে আমি যখন ঘরে শুয়ে স্বামীর সঙ্গে চ্যাট করছিলাম, তখন আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি বুঝে গেলাম শ্বশুর আমার ঘরে এসেছিলেন। আমার স্বামীকে মেসেজটা পুরো ঘটনাটা জানিয়ে দিলাম। আমি ঠিক করেছিলাম স্বামী বিশ্বাস করুক বা না করুক আমাকে বলতেই হবে। আমার সন্দেহ তখন থেকে শুরু হয়েছিল যখন শ্বশুরের ব্যবহার বদলাতে শুরু করলো। সেদিন প্রথমবার আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছেন, যা আমার মনে সন্দেহ জাগিয়েছিল। স্বামী আমার মেসেজ পড়ে জবাব দিলেন তিনি তার বন্ধুকে আমাকে সাহায্য করার জন্য পাঠাচ্ছেন, আর নিজেও বাড়ির দিকে রওনা হচ্ছেন। তিনি আরও বললেন যদি এইসব সত্যি হয় তাহলে তার বাবা এবং মা সব কিছু ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু এটা যদি মিথ্যা হয় তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে তালাক দেবেন। আমি বললাম তিনি তার বন্ধুকে পাঠান, আমি সব শর্ত মেনে নিচ্ছি। প্রায় 20 মিনিট ধরে সিঁড়ি দিয়ে উঠাবে দরজায় পৌঁছলাম, দেখলাম আমার স্বামীর বন্ধু এসে গেছেন। তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। আমি স্বামীকে বলার আগেই বলে দিয়েছিলাম তার বাবা প্রতি রাতে তার মাকে মারেন এবং তার চুল কাটেন। যদি তার বিশ্বাস না হয় তাহলে তিনি নিজে দেখতে যেতে পারেন। আমার মনে হচ্ছিল সেই রাতে একই ঘটনা ঘটতে চলছে। আমার স্বামীর বন্ধুকে বেসমেন্টে নিয়ে গেলাম। সেখানে তিনি নিজের চোখে দেখলেন এবং শ্বশুর তার ছেলেরা শাশুড়িকে কাগজে সই করাতে বাধ্য করছেন এবং তার সঙ্গে মারধর করছেন। পুলিশ অফিসার তৎক্ষণাৎ শ্বশুর আর দুই ছেলেকে
গ্রেপ্তার করলেন এবং তাদের সঙ্গে থানায় নিয়ে গেলেন। সকালের মধ্যে আমার স্বামীও বাড়ি পৌঁছে গেলেন। তার বন্ধুর ফোনে পুরো সত্যিটা তাকে জানিয়ে দিয়েছিলেন। স্বামীর সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল। তিনি তার বাবা এবং ছেলেদের বিরুদ্ধে মামলা করলেন। শাশুড়িও আদালতে সাক্ষ্য দিলেন, যার ফলে রায় আমাদের পক্ষে এলো। আমাদের সঙ্গে বাড়িতে থাকা জ্যাঠা জাওরাও চলে গেলেন। এখন এ তো বাড়িতে আমরা একা থাকি। আমরা খুব আনন্দে থাকি। আমার স্বামী কি ঠিক করলেন, তিনি আর কোথাও যাবেন না। তিনি আমাদের সঙ্গেই থাকবেন। এই শহর থেকেই তিনি কাজ করবেন। কখনো কখনো মানুষ সম্পত্তির লোভে এতটাই নিচে নেমে যায় যে সম্পর্কের মূল্য দিতে ভুলে যায়। আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের সম্পর্কগুলোকে যত্ন করো। যে সম্পর্কগুলো আজ আমাদের কাছে আছে, যদি আমরা তাদের সঙ্গে অন্যায় করি তাহলে আমাদের মনে ভুল বোঝাবুঝির জন্ম নেবে, আর তারা কখনোই আমাদের দিকে ফিরে তাকাবে না। তাই ভালো মানুষকে চিনতে শেখো। যে ভালো তার সঙ্গে ভালো ব্যবহার করো, আর যে খারাপ তার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করো। আমার শ্বশুর পরে শাশুড়ির সঙ্গে অনেক ক্ষমা চেয়েছিলেন, কিন্তু হয়তো তিনি ক্ষমার যোগ্য ছিলেন না। তিনি খুব বড় ভুল করতে চেয়েছিলেন। তিনি শাশুড়িকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আমি যদি সেই সময় না থাকতাম তাহলে হয়তো তিনি শাশুড়িকে এই বাড়িতেই পুঁতে ফেলতেন। বন্ধুরা, আশা করি আজকের এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা তোমাদের পছন্দ হয় তাহলে এটাকে পছন্দ করো, আর আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই বাজাও, যেন পরের গল্পের